ফ্রাঙ্কা ভিওলা ধর্ষককে বিয়েতে অস্বীকৃতি জানিয়ে ইতিহাস গড়েছিলেন যে নারী। আপনি কি ফ্রাঙ্কা ভিওলাকে চেনেন? উত্তর যদি না হয় তাহলে সেটাই স্বাভাবিক। তবে গ্যারান্টি দিয়ে বলা যায়, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারছেন তার নাম, জানতে পারছেন তার খ্যাতি হওয়ার কারণটাও। এরপর আপনি তার নাম কখনোই ভুলতে পারবেন না। কেন বলা হলো এই কথা? ইতালিতে একসময় আইন ছিল যে ধর্ষক যদি তার হাতে ধর্ষণের শিকার নারীকে বিয়ে করে নেয় তাহলে তার অপরাধ মাফ হয়ে যাবে। ফ্রাঙ্কা ভিওলা নিজে এই অমানবিক নির্যাতনের শিকার হয়ে জঘন্য এই আইনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন একাই, যার ফলে একসময় পরিবর্তন ঘটে এই আইনের। আজকের গল্প এই সাহসী নারীকে নিয়েই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার কয়েক বছর পরই 1948 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কা ভিওলার জন্ম। ফ্রাঙ্কা ভিওলার জন্ম হয় ইতালি সিসিলি দ্বীপের আলকামো শহরে। কৃষক বাবা বার্নার্দো ভিওলা আর গৃহিণী মা ভিতা ফেরার সংসারের জ্যেষ্ঠ কন্যা হিসেবে দিনগুলো ভালোই কাটছিল ফ্রাঙ্কার। সাল 1963। ফ্রাঙ্কার বয়স তখন 15 বছর। ভুলবশত ফ্রাঙ্কার বাবা ফিলিপ্পো মেলোদিয়া নামে এক স্থানীয় মাফিয়া সদস্যের সাথে তার মেয়ের বিয়ে ঠিক করে। তবে সেটা বিয়েতে রূপ নেওয়ার আগেই চুরির দায়ে জেলে যায় মেলোদিয়া। হবু জামাইয়ের এমন পরিণতি মেনে নিতে পারলেন না ফ্রাঙ্কার বাবা বার্নার্দো। তার পরামর্শে তাই ফ্রাঙ্কা এই সম্পর্ককে আর এগোতে দেয়নি। এরপর মেলোদিয়া চলে যায় জার্মানিতে। তার ঠিক 2 বছর পর আরেক তরুণের সাথে ফ্রাঙ্কার বিয়ে ঠিক হয়। ততদিনে মেলোদিয়া আলকামোতে ফিরে এসেছে। পুরনো সম্পর্ক জোড়া লাগাবার খায়েশ তার মনে জেগে ওঠে। ফলে এই বিয়ে ভেঙে দিয়ে তার সাথে সম্পর্ক জোড়া লাগাবার জন্য ক্রমাগত ফ্রাঙ্কাকে চাপ দিতে থাকে সে। হুমকি দিতে থাকে ফ্রাঙ্কার বাবা আর হবু জামাইকেও। কোনোভাবেই যখন ফ্রাঙ্কাকে রাজি করাতে পারল না, তখনই নিজের আসল রূপটা দেখিয়ে দিল মেলোদিয়া। 26 ডিসেম্বর 1965। অস্ত্রসহ 1 ডজন সঙ্গী নিয়ে মেয়েটিকে তার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। অপকর্মে বাধা দিতে এলে মার খায় ফ্রাঙ্কার মা ও ছোট ভাই মারিয়ানো। সেখান থেকে গাড়িতে করে মেলোদিয়া ফ্রাঙ্কাকে নিয়ে ওঠে শহরের বাইরের দিকে তার বোন আর দুলাভাইয়ের খামার বাড়িতে। টানা 8 দিন ধরে মেয়েটির উপর চলে অমানবিক শারীরিক ও মানসিক অত্যাচার, চলে ক্রমাগত ধর্ষণও। এই দিনগুলোতে মেলোদিয়া মাঝে মাঝেই খুব তৃপ্তি নিয়ে ফ্রাঙ্কাকে বলতো তাকে বিয়ে করা ছাড়া ফ্রাঙ্কার আর কোনো উপায় নেই, কারণ না হলে লোকে তাকে দুশ্চরিত্রা বলে ডাকবে। যতবারই এই কথা বলতো ততবারই ফ্রাঙ্কা প্রতিবাদ করেছে, জানিয়েছে মুক্তি পেলেই তাকে অপহরণ আর ধর্ষণের দায়ে জেলে পুরাবার প্রতিজ্ঞার কথা। যার ফলস্বরূপ অত্যাচারের মাত্রা আরও বেড়েই যাচ্ছিল। অবশেষে 31 ডিসেম্বর ফ্রাঙ্কার বাবাকে ফোন করে মেলোদিয়া। উদ্দেশ্য 2 পক্ষ সমঝোতায় এসে ফ্রাঙ্কা তার সাথে বিয়ের ব্যবস্থা পাকা করা। ফ্রাঙ্কার বাবা বার্নার্দো ভিওলা সামনাসামনি বিয়ের ব্যাপারে ইতিবাচক থাকলেও আড়ালে তিনি ঠিকই পুলিশের সাথে যোগাযোগ করেছেন যাতে মেলোদিয়ার একটা ব্যবস্থা করা যায়। 2 জানুয়ারি ফ্রাঙ্কাকে উদ্ধার করে সাঙ্গোপাঙ্গ সহ মেলোদিয়াকে আটক করা হয়। বাবা কেবল ফ্রাঙ্কাকে জিজ্ঞাসাই করেছিলেন যে মেলোদিয়াকে বিয়ে করতে চায় কিনা। ফ্রাঙ্কা যখন দৃঢ়চিত্তে না বলে উঠল, তখন তিনিও বললেন মেয়ের সম্ভ্রম রক্ষার্থে ও তার জন্য ন্যায্য বিচার আদায়ে তিনি কোনো কিছু করতেই বাকি রাখবেন না। আপনার কি মনে প্রশ্ন জাগছে না যে বারবার কেন একজন ধর্ষককে বিয়ের কথা আসছে? বিষয়টা তাহলে খুলেই বলা যাক। সে সময় সিসিলিয়ান সমাজে ম্যাট্রিমোনিও রিপারাতোরে নামে এক প্রথা চালু ছিল। বাংলায় যেটাকে পুনর্বাসনমূলক বিয়ে বলা যায়। অর্থাৎ যে নারী ধর্ষণের শিকার হয়েছে, দিন শেষে তাকে আবার ওই ধর্ষককেই বিয়ে করতে হবে, না হলে সমাজে তার গায়ে জুড়ে দিত দুশ্চরিত্রা নারী নামে ট্যাগ। বুঝুন অবস্থা। ক্ষমার অযোগ্য অপরাধ করল মেলোদিয়া, ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেল ফ্রাঙ্কা, কিন্তু দুশ্চরিত্রার ট্যাগ লাগলো দিন শেষে এক নিরপরাধ মেয়ের গায়েই। আরও অদ্ভুত বিষয় হলো, ইতালি সেই আমলের দ্বন্দ্ববিধিও এই বিষয়টিকে সমর্থন করেছিল, তবে কিছুটা ঘুরিয়ে পেঁচিয়ে। দেশটির দ্বন্দ্ববিধির 544 ধারা অনুযায়ী ধর্ষণকে ব্যক্তির প্রতি অপরাধ হিসেবে না দেখে কেবল নৈতিকতা বহির্ভূত কাজ হিসেবেই দেখা হতো। সেই সাথে ধর্ষক যদি ধর্ষণের শিকার নারীকে বিয়ে করত, তাহলে বিধি অনুসারে তার ধর্ষণের অপরাধই মাপ হয়ে যেত।
আজকের দিনে আমাদের দেশে প্রায় সময় খবরের কাগজে দেখা যায় ধর্ষকের ক্ষমতার দাপটে ধর্ষণের শিকার নারীর পরিবার নিয়মিত হুমকি ধমকির ওপর থাকে, শিকার হতে হয় নানা নির্যাতনেরও। ফ্রাঙ্কার পরিবারের বেলাতেও ঠিক সেটাই ঘটেছিল। মেলোদিয়াকে বিয়েতে অস্বীকৃতি জানাবার পর কোথায় শহরবাসী তার এই সাহসী সিদ্ধান্তকে সাধুবাদ জানাবে, তার পাশে এসে দাঁড়াবে, তা না করে বরং তার পরিবারকেই একঘরে করে ফেলে। নিয়মিতভাবেই হুমকি দেওয়া হচ্ছিল তাদের, চালানো হচ্ছিল নির্যাতনও। গোটা ইতালির সবচেয়ে আলোচিত বিষয় তখন ফ্রাঙ্কার এই কাহিনী, তার রুখে দাঁড়ানোর গল্প। মেলোদিয়ার পক্ষের আইনজীবীরা তো নির্লজ্জভাবে দাবি করে বসে ফ্রাঙ্কা আসলে অপহৃত হয়নি, বরং সে আর মেলোদিয়া মিলে পরিকল্পনা করেই পালিয়েছিল যাতে গোপনে বিয়ের কাজটা সেরে ফেলা যায়। ভাগ্য ভালো ছিল ফ্রাঙ্কার, এই কঠিন সময়ে পুরোটা জুড়ে পরিবারকে পাশে পেয়েছিল সে। তাই তো সব সাক্ষ্য প্রমাণ যাচাই বাছাই শেষে আদালতের রায় যায় ফ্রাঙ্কার পক্ষেই। রায়ে মেলোদিয়াকে 10 বছর আর তার 7 সহযোগীর প্রত্যেককে 4 বছর করে সাজা দেওয়া হয়। সাল 1976। পুরো সাজা খেটে মুক্তি পায় মেলোদিয়া। এরপর অবশ্য আর বেশি দিন বাঁচতে পারেনি সে। নিজের এই কর্মের ফলস্বরূপ মুক্তি পাবার মাত্র 2 বছরের মাথায় গুলি খেয়ে মডেনার রাস্তায় কুকুরের মতো পড়ে থাকে সে। ফ্রাঙ্কার জয় হলো, মেলোদিয়া মারা পড়ল, কিন্তু ধর্ষণের শিকার নারীকে বিয়ে করলে ধর্ষকের মাপ পেয়ে যাওয়ার আইন কিন্তু বাতিল হলো না। সেজন্য অপেক্ষা করতে লেগেছিল 1981 সাল পর্যন্ত। ওদিকে ধর্ষণকে নৈতিকতা বহির্ভূত কাজ বলেই পার পেয়ে যাওয়ার যে বিধান, তারও বদল আসলো 1996 সালে। ধর্ষণকে উল্লেখ করা হলো ব্যক্তির প্রতি অপরাধ হিসেবেই। ফ্রাঙ্কার কি হলো জানতে ইচ্ছে করছে? তিনি আজও বেঁচে আছেন, বয়স প্রায় 75 বছর। সেই ঘটনার পর 1968 সালে জিউসেপ্পে রুইজি নামের এক পুরুষকে বিয়ে করেন তিনি। রূপকথার গল্পের মতো সত্যি সত্যি তারা সুখে শান্তিতে কাটাতে থাকেন বিয়ের পরের দিনগুলো। তাদের ঘর আলো করে আসে 3 সন্তান, 2 ছেলে এবং 1 মেয়ে। আজও তারা আছেন বহু ঘটনার স্মৃতি বিজড়িত সেই আলকামো শহরেই। এমনই আরও রহস্যময় ইনফরমেটিভ ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ইনফোকাসের সাথে থাকুন।